এই ছোট ছোট বাচ্চারা যে আন্দোলন নিয়েছে, এই মুহূর্তের বাংলাদেশকে আঁকড়ে ধরি, আমি এই মুহূর্তের বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, সেরকম আমলাও বাংলাদেশে আছে এই মুহূর্তে চলমান, হুইচ ইজ ভেরি পেইনফুল। তাহলে জিয়াউর রহমান সাহেবরা কত দুর্ধর্ষ ছিল যে দেশটার প্রতি তার যে টান। আমরা কি আজকে কিন্তু বহু আমলা, অলমোস্ট 70-80% আমলা, তারা কিন্তু সেই পিছনের দিকেই টানতেছে। ঠিক এই মুহূর্তে নির্বাচন দেওয়া ওনার জন্য কত কঠিন সেটা আমি বলতে চাচ্ছি। 2 নম্বর আসেন রেগুলার সরকার। উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই। মেয়াদ আমার ইচ্ছা, আমি যা বলবো বাস্তব, কিন্তু ইউনূস সাহেব তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই। উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা উনি ফিক্স করছেন। দ্যার ইজ নান, আপনি ফিক্স করতে পারবেন না, কারণ তাকে তো দেওয়া হয় নাই যে আমার মেয়াদ কতক্ষণ, বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন। সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। লড়াই কিন্তু এখন নির্বাচন নিয়ে না, লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে। ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে, জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই। এখন আসেন এই সরকারটাকে সে যে নির্বাচন দিবে, তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি। তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, কোনো সন্দেহ নাই, আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট, 80টা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা। কিন্তু নিশ্চয়ই উনি বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে, নাকি একটু হয়ে যাবে? এই প্রথম ক্ষমতা বিএনপি যাচ্ছে না, সেটা বলছি না, শক্ত বিরোধী দল তো থাকবে না, তাইলে আপনার কেমন চেহারা দেখবো? আমি এটা এমনিই করলাম, মানে একটা শক্ত বিরোধী দল দরকার। সেই শক্ত বিরোধী দলটার প্রতি কিন্তু তাদের কোনো গুরুত্ব নাই, ইনফ্যাক্ট সেই লক্ষ্যেও কাজ করা দরকার, কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের। এইবার আসেন, এই সরকারকে কিন্তু এমন কেউ নাই সহযোগিতা করে নাই, দল মত নির্বিশেষে, নাকি একেবারে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বসাইছে তাকে ক্ষমতায়। যদিও উনি বলেন ইউনূস সাহেব আমাকে ছাত্ররা নিয়োগ করছে, এটা হয়তো ইমোশনালি বলেন, ওই মুহূর্তে বলছেন, বাট আলটিমেটলি সবাই বসাইছে। যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে। তো সবাই যাকে সহযোগিতা, এই যারা তাকে সহযোগিতা করতেছে, তারা কিন্তু বিগত 10-12 বছর পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না? সব দল, বিএনপি বলেন, জামাত বলেন, সব দলই কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিরোধিতা করা সত্ত্বেও। আর এখন সবাই একে সহযোগিতা করতেছে, তাতে 10 মাস শেষে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? এই যে রেগুলার সরকারের কথা বলছেন যে উনি রেগুলার মতো চলেন, ইউনূস সরকার যে মাঠে আসার পর 200-250 দাবি নিয়ে আসে মাঠে, এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের। সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই, এরা আন্দোলনে যায় না। এটা অবশ্যই দুদু ভাই একমত হবেন, সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন। আচ্ছা, চাকরিজীবী হোক আর যেই হোক, কিন্তু দুদু ভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আর যেই দাবি দেওয়াগুলো নিয়ে আসতেছে যে 5ই আগস্টের পরে তৈরি হয় নাই, এগুলো তার আগে তৈরি হওয়া। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা, তোমরা যে দাবি দেওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও। উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, ঝামেলায় ফেলায়ও না, উনি নির্বাচন দিয়ে চলে যাক। কেউ কিন্তু বলেননি। তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান? এই লোকগুলো তো রাজনৈতিক দলের। দ্বিতীয় কথা, এটা আমি আরেকবার বলে গেছিলাম যে নতুন একটা আইন করছে, সবাই স্যাটায়ার করে, ইভেন আমি টকশোতেও দেখি যখন স্যাটায়ার করে। আরে ভাই, অধ্যাদেশ জারি যখন 111-এর সময় বহু অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আইন করছে ঘাড় ঘুরাইলে এইটা হবে, উস্কানি দিলে তোমার চাকরি যাবে, ডিমোশন হবে। সমস্যাটা কোথায়? এই কথা সেদিনও বলে গেছি, আজকেও বলতেছি। সেটা কি যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয়। সৌদি লোকের কি হাত নাই? হাত আছে তো। আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে। মানুষ, সৌদি লোকের চোখ নাই। শুধু আইনে কিছু আসে যায় না। আপনি আইন মানবেন, সমস্যা হবে না। 1, 2, আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী, বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তো উনি কালকে যদি ক্ষমতায় যায়, উনি মাস্টার, আর আমি যে চাকরি করি সার্ভেন্ট। রাষ্ট্রীয় লেভেলের সম্পর্কটা হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন, যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য। আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনারা কথা না বলেন, ওনারা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন, নাকি বানাবেন না? অফকোর্স বানাবেন। সো ইউ পে রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ, কারণ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট। আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন? আপনি এখন আর পুলিশের এসপি হবেন না। আপনি ক্ষমতায় গেলে আপনি সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন, আপনি তখন আইন প্রণয়ন করবেন। আমরা হয়তো
টকশো করব। টকশো করলে তখন কিন্তু দুদু ভাই যে একটা আইনের প্রস্তাব দেন, আমরা কিন্তু বলবো দুদু ভাই আইন করছে, এমপি, আপনাকে আইন মানতে হবে। সুতরাং এই জায়গাটা আমাদের এত বিশৃঙ্খল করলে যেটা হবে, তারিকটা চাচ্ছে কেন, সেই জায়গাটায় আসতেছি। তারিকটা চাচ্ছে যে ইউনূস সাহেব অল থ্রু তার কথার বরখেলাপ করেননি। উনি বলছেন দল নিষিদ্ধ করবেন না, করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ করছেন। কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক নয়। এবং উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই জায়গায় আছেন। এখন তারিখটা চাচ্ছেন কেন? ওনাদের বিশ্বাস আছে যে ইউনূস সাহেব যদি একটা ডেট দেয়, ডেট দিতে একটা ডেট পাইলে দুইটা রেজাল্ট। নাম্বার ওয়ান, ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে, এই নিশ্চয়তাটা ওনারা চাচ্ছেন। আর ডেট না দেওয়ার মানে ইউনূস সাহেব প্রকাশ করে বুঝাইতে চাচ্ছেন জাতিকে, আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই, পরিস্থিতি আমার পক্ষে না থাকে, আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি। তবে চলে যাবে এটা শিওর, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন। এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা, ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে। কোনো কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন, কারণ ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, আমি এই জিনিস করতে চাইছিলাম, যদি না পারি আমি চলে যাব, চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন হইলেই যদি পাশ করে, আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আমি আশা করি মিনিমাম 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে। সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো, কিভাবে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নেবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব। আর সেটার জন্য 3টা স্টেক হোল্ডার খুব মারাত্মক। 1, বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার। 2, এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর, রেজিমেন্টেড ফোর্স, তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 3, ইউনূস সাহেব, ও ছাত্র বাদ দেন, ওইগুলার কোনো অস্তিত্ব নাই। এই 3টা স্টেক হোল্ডারের একটা সমন্বয়, সমঝোতা হতে হবে। যদি না হয় নির্বাচন অনিশ্চিত থ্রিলের জন্য। ঠিক তখন যদি যারা আবার বলতেছে সংস্কার আগে, বিচার আগে, তারপরে নির্বাচন, তারা যদি মাঠে এসে বলে ওগুলো হয় নাই, সুতরাং আগে ওই সংস্কার বিচার করতে হবে, একদম মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডাররা। দেশে এখন সবচেয়ে বড় সমস্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ। বলা যায় এই সময় নির্ধারণের মধ্যেই যেন ঘুরপাক খাচ্ছে সবকিছু, অন্যদিকে বাড়ছে সংকট। সুপ্রিয় দর্শক, এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। এরপরেই রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বিএনপি। শেখ জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল গেছিলাম খুলনাতে এই শহীদ জিয়ারই স্মরণসভায়। তার ভিতরে যে কথাটি আমি বলেছিলাম যে বিএনপি এবং অনেক রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে একটি রোডম্যাপ তারা চাচ্ছে, আগামী নির্বাচনে কবে, কখন, কিভাবে করবেন সে ব্যাপারে আপনি একটি রোডম্যাপ দেন। যেমন স্বৈরতন্ত্রের পতন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। আর গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তো সমাজে, পরিবারে কিছু কিছু মানুষ থাকে খুব বিজ্ঞজন, খুব লেখাপড়া জানা, অনেক পণ্ডিততুল্য ব্যক্তি, কিন্তু কখনো কখনো সে সিদ্ধান্ত নিতে পারে না। যেমন নিজের মেয়েটি বড় হয়ে যাচ্ছে, নিজের ছেলেটি বড় হয়ে যাচ্ছে, তার একটা বিয়ে দেওয়ার দরকার, তার একটা সংসারী করার দরকার। জানে কোথায় মেয়ের জন্য পাত্র আছে, কোথায় ছেলের জন্য পাত্রী আছে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে গড়িমসি করে। একসময় দেখা যায় মেয়ে বা ছেলের বয়স অনেক পার হয়ে গেছে, শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্তহীনতার কারণে এই ঘটনা ঘটে। অনেকে ব্যবসায়ী আছে যে তড়িৎ সিদ্ধান্ত নেয়, হয় লাভ নয় লোকসান, সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেকে আছে সিদ্ধান্তহীনতার কারণে তার গুদামে মাল পচে যায়, একসময় সে আর বিক্রয়যোগ্য থাকে না, এরকম পরিস্থিতি থাকে। তা আমার কেন জানি মনে হয়েছে যে এই সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় তার অভিভাবক থাকে, প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, এবং ছোট ছেলে মেয়েটাও হয়তো কখনো কখনো তার পিতাকে, তার মাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এখন সেই সময়টা সমাগত। 10টা মাস আমরা গণতন্ত্রের উত্তর জন্য যে পথটি, সেটি হচ্ছে নির্বাচন।
সেই নির্বাচনটা ভালো করার জন্য তিনি সংস্কারের কথা বলেছেন এবং এই সংস্কারের প্রসঙ্গে একটি ঠাট্টা ছলে কম এবং বেশি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু সংস্কারটা কি এটি তিনি বলেননি। কি সংস্কার এটি তিনি আমার কাছে ধরা পড়েনি। প্রথমত পুলিশের সংস্কার হতে পারে, প্রশাসনের সংস্কার হতে পারে, এমনকি নির্বাচনের ব্যবস্থায় যেগুলো প্রয়োগ করলে ভালো স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন সেটাও হতে পারে। তো এইটা খুব বড় গোছের আমার কিছু মনে হয় না, এটা খুব বড় গোছে। যেমন লতিফুর রহমান জাস্টিস বিচারপতি, উনি যখন ক্ষমতা নিয়েছিলেন, আমি যতটুকু আমার মনে হয়, উনি বসতে বসতে প্রশাসনের একটা বড় ধরনের ঝাঁকি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ সেই ঝাঁকিটা আওয়ামী লীগ যখন পরাজিত হয় লতিফুর রহমানের নির্বাচন পরিচালনায়, তখন লতিফুর রহমান কিন্তু শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রধান বিচারপতি ছিলেন। সে ঠিক বুঝতে পারেন নাই যে এই নির্বাচনে যে মানে একটা দক্ষতার পরিচয়, আমি বলবো লতিফুর রহমান সাহেব এটা দিয়েছিলেন। তো আজকের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হয়েছিলেন প্রশাসনের বিচার অঙ্গনের, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব। অর্থাৎ তিনি 90 দিনের মধ্যেই একটা নির্বাচন করেছিলেন। তো এখন 90 দিন মোটামুটি পার হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে গড়িমসি করছেন। এই সাহস, এই দৃঢ়তা আমার কাছে মনে হয়েছে তার কোনো অভাব, হয়তো বা তার কেউ না কেউ প্রভাবিত করছে। তো এই জায়গাটা আমি তাকে সহায়তা করতে চাইছি যে ডিসেম্বর, 1 ডিসেম্বর, 16 ডিসেম্বর, অক্টোবরের অথবা নভেম্বরের, যদি তার সঙ্গে আমি তো কালকে যে আপনি না মানলে আমি পারবো আপনাকেই ঘোষণা করতে হবে, সাংবাদিকরাই আপনাকেই ওই শব্দটা অমিট করে আমি ঘোষণা করে দিব, এই কথাটা রাখছে। তাতে আমি ভুলের কিছু দেখি না। আমি তো তাকে বলতে পারি, শিক্ষকই আমাকে বলতে পারে যে কবে পরীক্ষার দিন, যেদিন না হয় ভুল করে, তো শিক্ষককে যদি আমি জানিয়ে দিই, স্মরণ করিয়ে দিই, তাহলে তো এটা ছাত্রের খুব অমূলক না। 84 বছর বয়স। তো আরেকটা জিনিস বলি, তিনি আসলে যে চেয়ারে বসে আছেন এটা রাজনৈতিক চেয়ার, প্রশাসনিক শীর্ষ একটা অবস্থান, কিন্তু তিনি তো আসলে ব্যবসাদার। তিনি একেবারে পুরোপুরি এনজিওর ব্যবসাদার, মানে সারা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসাটা তিনি ছড়িয়ে দিচ্ছেন, ব্যবসাদার। তো ব্যবসা মানেই লাভ লোকসান। তো ওই চেয়ারে বসে তিনি ইতিমধ্যে তার প্রতিষ্ঠানে 6 বছর কর রহিত করেছেন, এটা তিনি ভালো বোঝেন। তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, জাপানে প্রায় 1 লক্ষ মানুষ নেবে, এখন খুব সহজেই গ্রামীণ ম্যান পাওয়ার এই চাকরিটা করতে পারে। হয়তোবা এটা মাথায় ছিল বলে আগে ভাগে তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন। আরো কিছু কিছু ব্যাপারে তিনি ইতিমধ্যে ওই চেয়ারে বসে, আমরা যারা জানি যে যে কোনো জায়গায় থাকলে সে পদ থেকে লাভজনক পদে থাকলে সে কিন্তু পদত্যাগ করে ওই শীর্ষ ব্যক্তি হয়। উনি কোনো জায়গাতে পদত্যাগ করছেন কিনা এটা ঠিক আমার জানা নাই। সেই জন্য আমি তাকে এই ধরনের এই মাত্রা মানুষ কিন্তু আমার কাছে বাংলাদেশে খুব বেশি নাই, 2-3 জন, যাকে নিয়ে বাংলাদেশ কেন দক্ষিণ পূর্ব এশিয়া অহংকার করতে পারে। সেই মানুষটা নষ্ট হয়ে গেলে, বিতর্কে যেতে হলে, অসম্মানিত হলে আমি সব থেকে বেশি অখুশি হব। কারণ পরবর্তী সরকার বা পরবর্তী অবস্থায় এই মানুষকে দিয়ে বাংলাদেশের স্বার্থ উদ্ধারের জন্য সারা বিশ্বে আমি ব্যবহার করতে পারি, কিন্তু তিনি হাসিনার পর্যায়ে যাক এটা তো আমি যাব না। অন্ততপক্ষে সেই জায়গা থেকে তিনি যেন একটু দূরে থাকেন, সেই ভাবনাটা আমার মধ্যে আছে। সেই জন্য আমি বলেছি আপনি না পারলে আমরাই ঘোষণা করব। তার মানে এই না আমি তাকে ঘোষণা করাবো। জনাব শামসুজ্জামান দুদু, আপনারা যদি ঘোষণা করেন তাহলে সেই নির্বাচনের রোডম্যাপ বা তারিখটা কোন দিন হতে পারে? ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে। পান স্কুলে পড়ি, উনি গেছিলেন, আমি 2 মিনিট টাইম নিব, ওনার আমাকে আমি স্মৃতিচারণ করছি।
উনি একবার আমাদের ভিজিট করতে গেলেন, তখন জেনারেল আমজাদ আহমেদ, তখন তার জেনারেল সাহেব না, তখন হলো ব্রিগেডিয়ার আমজাদ আহমেদ চৌধুরী, এই যে প্রাণ গ্রুপের যিনি, উনি ছিলেন জিওসি। আর জিয়া রহমান সাহেব জুনিয়র থাকলে উনি টপকে উনি সিনিয়র হয়ে গেছেন ওনার যোগ্যতায়। উনি আমাদের ক্লাসে ঢুকলেন, আমাদের সাথে 5-7 মিনিট ব্যয় করছেন পুরো ক্লাসটায়। আমি তখন থেকে পার্সোনালি তার ভক্ত। এখন যদি বলেন বিএনপি করেন কি করেন না, সেটা অন্য জিনিস। তারপরে আমি 76 সালে, ওই বছরই 1976 সালে আমার ইস্পাহানিতে গেছে ক্যান্টনমেন্টে, আর ঢাকায় এসে আবার আমি বিজ্ঞান মেলায় একটা পুরস্কার নিতে গেলাম। তখন যত পার্টিসিপেন্ট ছিল সবাই লাইন ধরে বঙ্গভবনে ঢুকছে, এবং জিয়া রহমান হি ওয়াজ জাস্ট স্ট্যান্ডিং। আমার হয়তো মনে আছে একটু পা, কিন্তু ওনার পা দুইটা ঠিক আছে, একটু কার্ভ হয়ে দাঁড়াইতেন, মানে পাটা একটু ইয়ে করে, খুব স্টাইলিস্ট দাঁড়াইছে। আমরা একটা করে ওই প্যাকেট দিচ্ছে। আমাদের এখানে লেখা ছিল ইস্পাহানি পাবলিক সেকেন্ড কলেজ, কারণ তিনিও জিওসি ছিলেন এক সময় এবং আমাদের ক্যান্টনমেন্ট স্কুলের চেয়ারম্যান। সে আমাদেরকে দেখে আবার, ও ইউ আর ফ্রম ইস্পাহানি, খুব টাইট সে হ্যান্ডশেক করলো। আমরা 3 জন ছিলাম, 2 প্যাকেট করে দিয়েছে। মানে আমি স্মৃতিচারণ করলাম, কারণ তার যে অভিব্যক্তি এবং সে যে ক্রাইসিস টাইমে দেশটার দায়িত্ব নিছে। এবং আমরা যখন পরীক্ষা দিই হলের ভিতরে, হয়তো ওনারা ভাববে কি, তো হলের ভিতরে শুনছি জিয়া রহমান সাহেব মারা গেছে, পিন পতন শব্দ ছিল না। মানে তার ইয়েতে এত কষ্ট পাইছে, দলমত নির্বিশেষে, শিশু বাচ্চাও ফিলিংস কোত্থেকে কে জানে। এবার যেমন 24শে আগস্ট ইয়েতে বাচ্চারা ঘরে বসে বিদ্রোহ করছে, ওনার নাতি বা ওনার ছোট্ট বাচ্চা, মা আমি যাব, ঠিক একইভাবে সবাই টাচ করছে জিয়ার মৃত্যুটাকে। এই ফিলিংসটা আমি ভুলতে পারি না। বাট ওই জিয়ার সাথে যদি আমি ওনাকে মিলাই, মিলে না। ওই জিয়ার সাথে কাউকে মেলে না, ফর গডসে। এটার মানে এই না যে আমি দলটার বদনাম করছি। আমি বলছি জিয়া রহমান সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, সেটাকে আস্তে 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 ডেটোরিয়েট করতে করতে কিন্তু আমরা একটা খারাপ জায়গায় চলে আসছি। ওইটা আমার ব্যথার জায়গা। বাট আই রেসপেক্ট জিয়া রহমান লাইক এনিথিং। আমি কালকে এক টক শোতে আপনার এই বেগম খালেদা জিয়া তারেক জিয়ার কথা বলেছি, যাই হোক সেটা বিষয় না। আমি আমার শ্রদ্ধা তার প্রতি জ্ঞাপন করলাম। এখন আসেন এই যে সংস্কার, আর আমি বেশি কথা বলবো না, পরিষ্কার সংস্কার নিয়ে যে কুস্তিটা লড়ছে, এখানে ইউনূস সাহেব বলছে, জাপানে গিয়েও নাকি বলছে নির্বাচন, সংস্কার, বিচার এবং নির্বাচন 3টা কাজ। কেউ কেউ বলেন এই 3টা কাজ তাকে কে দিয়েছে, এটা বলে প্রশ্ন। কিন্তু প্রশ্ন যে তাকে কাজ দিবে কে, সেটা সরকার বৈধ, মানে নির্বাচিত সরকার না। বাট সে 100% বৈধ সরকার, কারণ সাংবিধানিক ভাবে সে বসছে 106 অনুচ্ছেদের ফাইন্ডিংস মোতাবেক, এবং তাকে বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিচ্ছু নাই, 1। 2, তার ফাংশন কি কি করবে সেটাও বলা হয় নাই। রাজনীতিবিদ অনেকবার দেখা করেছেন, তারাও কিন্তু গিয়ে অ্যাসার্টেন করেন নাই উনি কি কি করবেন। এই সময় দলীয় পদ এবং এমপি থাকতে পারবেন না, উপজেলা চেয়ারম্যান এবং দলীয় পদ রাখতে পারবেন। এই সিদ্ধান্তটা গঠনতন্ত্রে ঢুকান, ফর গডসে। আর কোনো সংবিধান লাগবে না, 1। 2, বাংলাদেশ আর কোনো স্বৈরশাসক তৈরি হবে না। সিম্পল এই ফর্মুলায় করুক এবং তারপরে নির্বাচনে চলে যাক। দ্বিতীয় কথা হচ্ছে, দুদু ভাই একটা ব্যাখ্যা দিলেন যে ফর্মই বলুক, উনি বলছিলেন নির্বাচনী তফসিল আমরা দিব, সেটা উনি ব্যাখ্যা দিচ্ছেন, এটা উনি এভাবে বলেন নাই। তারপরে যদি বলি যে যদি তফসিল নিতেই পারেন, আমি বলবো যদি আপনারা মনে করেন রাজনীতিবিদ মাঠের, আমি রাজনীতিবিদ না, মাঠের রাজনীতিবিদ যদি মনে করেন যৌক্তিক কারণ আছে, গণতন্ত্রের স্বার্থে এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আমি মেহেরবানি করে অনুরোধ করবো আপনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। কারণ আপনার দেশের কর্ণধার, গার্জিয়ান, এখন বিএনপি হলো রাজনৈতিক মাঠে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এবং সেই স্টেক হোল্ডার যদি দেখে যে এই দেশের ক্ষতি হবে, ভাই আমার কোনো আলাপের প্রয়োজন নাই, জাস্ট আপনি মাঠে নেমে তাকে তাড়িয়ে দিবেন, কারণ আমি দেশটাকে ভালোবাসি। ইউনূস সাহেব দেবতা না, মঙ্গল গ্রহের না, ইউনূস সাহেবেরও ভুল হইতে পারে। এবং আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি তাকায় ক্ষতিটা দেখতে পারবেন না, কারণ আপনারা জনগণকে রিপ্রেজেন্ট করেন। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। জনগণকে যারা রিপ্রেজেন্ট করেন, যেমন তারেক জিয়া সাহেব গত 7-8 মাস 10 মাস যাবৎ খুব সফট ভাষায় কথা বলে আসছেন, খুব সুন্দরভাবে, ভালো লাগছে। কিন্তু এবার দেখলাম উনি একটু কঠিন হয়ে গেলেন, হয়তো ওনার কাছেও কোনো ইনফরমেশন বা আছে, এবং উনি যে কঠিন হয়েছেন সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি। আমার প্রশ্ন সিম্পল, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, সেই স্বার্থে যদি মনে করেন যে ইয়েস নির্বাচন কিসের ডিসেম্বর, আরো আগে দরকার, তাহলে সেটাই করবেন। আমি মনে করি সেটাই উচিত। আর তা না করলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুদু ভাইয়ের সাথে দেখা হলে বলবো, যদি ভোট নিতে আসে, ভাই ভোট নিতে আসেন, দেশের সর্বনাশ তো ডিসেম্বর পর্যন্ত অনেক করছে, এবং সেটা আপনার তাকায় তাকায় দেখছেন। রাষ্ট্র আপনার কাছে কি গ্যারান্টি আছে আপনার কাছে যে রাষ্ট্র আপনার কাছে নিরাপদ থাকবে? আমি সেই যুক্তিটা চাই, এবং মাঠে নামুক, তাতে আমার আপত্তি নেই। তৃতীয় দফায় আসেন আপনি, এই যে সংস্কার লাগবে না বললামই, আরেকটা কথা উনি বলছেন যে দুদু ভাই, যে ইউনূস সাহেব অপমানিত হোক কিংবা উনি ওনার মান সম্মানটা ঘাটতি হোক, এটা উনি চান না। এটা
আর আমি মনে করি যে ইউনূস সাহেব যদি লোভী হিসাবে এসে, ওই কথা আছে সে গ্রামীণ নিছে তো 666 কোটি টাকার, আমি 666 কোটি টাকা নিয়ে আমি প্রথম বিতর্ক করছি, এবং সেটা কি ইউনূস সাহেব যে লয়ার মামলা, যে যা বিচারপতি রায় দিছিল সেই বিচারপতি সুমোটো ফাইলটা নিয়ে তারপরে সেই রায় প্রত্যাহার করছে এবং সুমোটো করছে। সেক্ষেত্রে আমি বলবো যে ওই বিচারক কিভাবে করলেন সেটা প্রশ্ন থাকে, সেটা আমরা আলাপ করতে চাই না, যেহেতু রায় হয়ে গেছে, আদালত আমরা এখানে আনতে চাই না। কিন্তু এখন আসেন নির্বাচনের তারিখের যে প্রসঙ্গটা, কেন সেই তারিখ নিয়ে লড়াই, সেটা আমি জানি না এই মুহূর্তে সময় আছে কিনা, না বিরতিতে আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আরেকবার আসবো। আমি একটি প্রশ্ন রাখতে চাই শামসুজ্জামান দুদু আপনার কাছে। আমি যেতে চাচ্ছি শামসুজ্জামান দুদু আপনার কাছে, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, প্রশ্নটি আলোকে আপনি বিশ্লেষণ করুন প্লিজ। চমৎকার প্রশ্ন করছেন এবং গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। বাংলাদেশ গণতন্ত্রের জন্য একটা মুক্তিযুদ্ধ করেছে, একসাগর রক্ত দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে স্বাধীনতা অর্জনের জন্য রক্ত দিয়েছে এবং স্বাধীনতা অর্জন করেছে। এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে না। রক্ত দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আবার স্বাধীনতা অর্জন করেছে, যুদ্ধ করে নাই, যেমন পাকিস্তান, যেমন ভারত। এই ধরনের অসংখ্য আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা পরাজিত হয়েছে বলে তারা ছেড়ে গেছে তাই না, তারা বুঝছে যে আর থাকা যাবে না, সেই জন্যই তারা স্বাধীনতা দেশে দেশে দিয়ে তারা চলে গেছিল। তার মধ্যে পাকিস্তান স্বাধীন হলেও জাতিগোষ্ঠী হিসাবে অর্ধেকেরও বেশি ছিল বাঙালি মুসলিম। সেই বাঙালি মুসলিম সঙ্গে তারা যা প্রাপ্য সেগুলো তারা দেয় নাই, যা শ্রদ্ধার, যা ভালোবাসা সেটা তাদের কাছ থেকে পায় নাই। সেই জন্যে পাকিস্তান ভেঙে গেছে, এবং ভেঙে গেছে শুধু শুধু না, যুদ্ধের মধ্য দিয়ে। তা এই যে যুদ্ধের মধ্য দিয়ে হলো, সেটি স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। এবং আজকে যে মানুষটার কথা আমরা দুজনেই আলোচনা করলাম, স্বাধীনতা ঘোষণা, তিনি তখন রাজনৈতিক ব্যক্তিত্ব না। রাষ্ট্রবিজ্ঞানে একটা ব্যাপার আছে, তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত সঠিক হয়, সেই নেতা রাষ্ট্রবিজ্ঞানের। এটা আমরা যখন ইন্টারমিডিয়েটে সিভিক্স পড়ছি, পৌরনীতি, সেখানে আমরা জেনেছি। জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণাটা হচ্ছে, তিনি তার নেতৃত্ব সেই দিনই ইতিহাসের মহানায়ক হয়ে গেছে। ওই যে একটা বললেন না, বিভিন্ন দল বিভিন্ন মত নির্বাচনের প্রশ্নে এখন দিতে পারে। আমি যদি জানি আমার ভোটার সংখ্যা নাই, কিন্তু আমি জাতীয় ব্যক্তিত্ব, তো ভোট হয়ে গেলে আমি পার্লামেন্টে যেতে পারবো না, এটা এই বোধটা যদি থাকে কারুর, তার কাছে ভোটটা খুব গুরুত্বপূর্ণ না। যেমন আমরা দুইজন কথা বলছি না টকশোতে, এটিও সারা বিশ্বে, দেশে না, যারা অনলাইনেও দেখবে, তারা কিন্তু আমাদের মতামতটা, আমি ওই পার্লামেন্টে স্বীকৃত জায়গায় গিয়ে আমি কথাটা বলি নাই, আইনগত দিক থেকে ওই কথা ওইভাবে আমরা বলতে পারি না, কিন্তু আমার কথা তো বলেছে। যে কোনো ফোরামে যে কোনো মানুষ কথা বললে, তো সেইটা সব থেকে বড় ফোরাম হচ্ছে পার্লামেন্ট, স্বীকৃত। সেখানে আইন প্রণয়ন করা হয়, বিভিন্ন বিষয়ে আলাপ করা হয়। সেই আইন প্রণয়ন, উনি ধর আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কিছু কিছু পেশা আজকাল খুব বড় করে দেখা হয়, কিন্তু বিপদে পড়লে পরে তারাও আইনজীবীর কাছেই আসে। তখন আইনের ব্যাখ্যাটা স্বীকৃতভাবে তারা দিতে পারে, এমনকি তাদের যে ফোরাম আদালত সেখানে দিতে পারে। কিন্তু সেই বড় ফোরামটা হচ্ছে পার্লামেন্ট, সেটা শূন্য, বিরাট কর্মচারী, বিভিন্ন বিল্ডিং, সবকিছু সেখানে আছে, কিন্তু এখন আইন প্রণেতা নাই। আমাকে যদি কোনো আইনের দরকার হয়, সেটা অডিয়েন্সের মাধ্যমে করতে হবে। হয় আমি যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, এমনকি 24 সালে যারা শহীদ হয়েছেন, আমি আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেহেশত দেয়। এইসব ছোট ছোট ছেলে মেয়েরা, এমনকি শিশুরা যার মায়ের কোলে বাপের কোলে দেখতে গিয়েছিল, দেখতে গিয়ার মানে ওই উৎসবে তারা যোগ দিতে গিয়েছিল। উৎসব মানে এখন প্রতিবাদ। ঘরে রান্না ছেড়ে দিয়ে মেয়েরা সেদিন বেরিয়ে আসছে,
পেশা যারা ছিল বিভিন্ন অফিসে থাকা তারাও বেরিয়ে আসছে, অর্থাৎ ছাত্র জনতা সম্মিলিত চেষ্টা। কেন? স্বৈরতন্ত্রের পতন, স্বৈরতন্ত্র গেলে আসে গণতন্ত্র। সেই গণতন্ত্রে যেতে আপনি আর উঠতে হয় একমাত্র সিঁড়ি, ঘরের একাধিক সিঁড়ি থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ একমাত্র সিঁড়ি, সেটা হচ্ছে নির্বাচন। এখন ওই যে আমি ব্যাখ্যা দিলাম, যার পক্ষে সম্ভব না সে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, সে যে বিরোধিতা করছে এমন না, অত গুরুত্বপূর্ণ মনে করছে না। এখন অনেক দল আছে যার নিবন্ধনই হয়নি, অথবা নিবন্ধন ছিল এখন নাই। যেমন জামাত একসময় বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, এবং বিএনপির সঙ্গে থাকলে 18-19টা সিট পায়, বিএনপির সঙ্গে না থাকলে 2টা থেকে 3টা সিট পায়। এটা মানে ইতিহাসে ধারাবাহিক, আমি তাদের ছোট করছি না। কিন্তু এই দলটি হচ্ছে বাংলাদেশের সমসাময়িক সময়ের সব থেকে পুরাতন দল। ব্রিটিশ ভারতে এই দলের জন্ম, এমনকি আওয়ামী লীগের থেকেও সে পুরাতন দল। কিন্তু ইতিহাসে ধারাবাহিকভাবে সব সময় সব ক্ষেত্রে বড় বড় ভুলগুলো তারা করে এসছে। যেমন পাকিস্তান আন্দোলনে তারা ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা ছিল না, এমনকি 24-এর গণঅভ্যুত্থানের ভিতরে ছোট বড় অনেক ঘটনা আছে। 24-এর গণঅভ্যুত্থানের পরপরই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। যখন ব্যাপক সমালোচনা আসছে তুমি মাফ করার কে, তখন বলেছে এটা আমরা প্রত্যাহার করলাম। কেন আমি এই কথা বলছি? নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন মত পথ থাকবে, এটাকে আমি অস্বীকার করছি না। বিভিন্ন মত পথের জন্য তো বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু মৌলিক প্রশ্নটা আমি গণতন্ত্রের উত্তরণ করব কি করে, সেই গণতন্ত্র উত্তরণের নির্বাচন। এবং সেই নির্বাচনটা আপনি আদারওয়াইজ নেন না, যারা দর্শক শ্রোতা তাদের কাছে আমি আমার, একটা ছেলে এবং মেয়ে পছন্দ হলে পরে সংসার করতে পারে না। এই সংসারে বৈধভাবে থাকতে হলে পরে আইন মেনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদেরকে সংসার করতে হয়। এটা আমাদের সামাজিক বৈশিষ্ট্য। কিন্তু এর বাইরে যদি করায়, অনেকে বলে বিদেশে, আমাদের দেশেও হয়তো কেউ কেউ করতে পারে, কিন্তু সেটা বৈধ হিসাবে চিহ্নিত হয় না। ঠিক তেমনি এই সরকারকেও যদি বৈধ করতে হয়, তাহলে পরে সেই বৈধতার অর্জন হচ্ছে তোমাকে কেন বসাইছি, তুমি তো রেগুলার গভর্নমেন্ট না, একটা কি বলো কেয়ারটেকার অথবা অন্তর্বর্তী সময়ের জন্য। তাহলে আগেরটা শেষ হয়েছে, পরেরটা কি হবে, ওই কাজটা করে সে চলে যাবে। তো অন্তর্বর্তীকালীন যদি ভাবসাবে বোঝা যায় যে অন্তর্বর্তী না, রেগুলার গভর্নমেন্টের মধ্যে আমি থাকবো, তাহলে ফ্যাসাদটা হয়েছে। সেই জন্য সংবিধানের আওতায় সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য এই সরকারের একমাত্র কাজ আমার বিবেচনায় সেটি হচ্ছে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে কাজ, সেটি যত লেন্দি হবে বিতর্ক তত বাড়তে থাকবে। এটা বিএনপি মনে করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাকে ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আমি এবার প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট আবু হেরা রাজ্জাককে আপনার কাছে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আপনি বলছিলেন সংস্কার এবং নির্বাচন দুটি বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি যদি এখন সংস্কারের কথা আসি, এই ধন্যবাদ আপনাকে আমার সহ-আলোচক। তার আগে একটা কথা বলে নেই, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, সেই বিষয় নিয়ে একটা কথা বলছেন। এই স্বাধীনতার ঘোষক নিয়ে পক্ষে বিপক্ষে দীর্ঘ 50 বছর ধরে একটা বিতর্ক চলতেছে, সেই জায়গাটা আমি যাচ্ছি না। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই, জিয়াউর রহমান একজন ব্যক্তি যিনি 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, তাই না? সেক্টর কমান্ডার ছিল 11 নম্বর সেক্টরের। সে কিন্তু পাকিস্তান আর্মি ছিল, ওই সময় তো সে পাকিস্তান আর্মি। সেখান থেকে সে যে রিভোল্ট করছে, রিভোল্ট করে কারো বুদ্ধিতে করে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কাছে মনে হয় না ওই আওয়ামী লীগের যারা দাবি করে ওনার মুক্তিযুদ্ধের টোটালটার হিরো তারা, হ্যাঁ বঙ্গবন্ধু অবশ্যই একটা বিরাট রোল তার ছিল, কিন্তু জিয়াউর রহমান নিজে নিজে টার্ন করছেন ভালোবাসা মানে ফিলিংস থেকে, যে এই দেশটা শাসন মানে স্বাধীন হওয়া দরকার, সেটা পশ্চিম পাকিস্তানিদের দেখে, তাদের যে আমাদের প্রতি ব্যবহার সেটা দেখে সে রিভোল্ট করে। তো যতজন 11 সেক্টর কমান্ডার ছিল সবে কিন্তু পাকিস্তান আর্মি, সেখান থেকে তারা রিভোল্ট করছে। এটা একটা বিরাট ত্যাগ। কথাটা আমি কেন বলছি, তার তো চাকরির অনিশ্চয়তা ছিল, দেশ স্বাধীন হবে কিনা জানতো না। দেশ স্বাধীন যদি না হইতো তাহলে তাদের জীবনের 12টা বাজত, মৃত্যুর মানে কি মৃত্যুদণ্ড গলায় পড়তো। এই কথাটা কেন বলছি আজকে আমি, আজকে 5ই আগস্টের পর এখনো বাংলাদেশের কোনো অনেক আমলারই আমি সাহস দেখি না
অনেক আমলারই সাহস দেখি না জিয়া রহমানের মতো যে না শেখ হাসিনা সরে গেছে, এখন এই মুহূর্তে যে বাংলাদেশ, যেটা উনি বললেন এই ছোট ছোট বাচ্চারা যে আন্দোলন নিয়েছে, এই মুহূর্তের বাংলাদেশকে আঁকড়ে ধরি, আমি এই মুহূর্তের বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, সেরকম আমলাও বাংলাদেশে আছে এই মুহূর্তে চলমান, হুইচ ইজ ভেরি পেইনফুল। তাহলে জিয়াউর রহমান সাহেবরা কত দুর্ধর্ষ ছিল যে দেশটার প্রতি তার যে টান। আমরা কি আজকে কিন্তু বহু আমলা অলমোস্ট 70-80% আমলা তারা কিন্তু সেই পিছনের দিকেই টানতেছে। ঠিক এই মুহূর্তে নির্বাচন দেওয়া ওনার জন্য কত কঠিন সেটা আমি বলতে চাচ্ছি। 2 নম্বর আসেন রেগুলার সরকার। উনি বলছে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই। মেয়াদ আমার ইচ্ছা, আমি যা বলবো বাস্তব, কিন্তু ইউনূস সাহেব তো মেয়াদ তার ইচ্ছা নেয় নাই। উনি বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা উনি ফিক্স করছেন। দ্যার ইজ নান, আপনি ফিক্স করতে পারবেন না, কারণ তাকে তো দেওয়া হয় নাই যে আমার মেয়াদ কতক্ষণ, বাট উনি একটা মেয়াদ ফিক্স করছেন। সেটার জন্য সবার কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। লড়াই কিন্তু এখন নির্বাচন নিয়ে না, লড়াই ডিসেম্বর থেকে জুন এর ভিতরে। ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে, জামাত ইসলাম বলছে যে আমরা রোজার আগে চাই। এখন আসেন এই সরকারটাকে যে সে যে নির্বাচন দিবে, তারিখটা কেন চাচ্ছে সেটা একটু পরে আসি। তার আগে আসি যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, কোনো সন্দেহ নাই আমার ব্যক্তিগত ধারণায় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট 80টা সিটও পেয়ে যেতে পারে আজকে পর্যন্ত যে অবস্থা। কিন্তু নিশ্চয়ই উনি বিশ্বাস করবেন যে গণতন্ত্রে কিন্তু একটা শক্ত বিরোধী দল দরকার। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে, নাকি একটু হয়ে যাবে? এই প্রথম ক্ষমতা বিএনপি যাচ্ছে না, সেটা বলছি না, শক্ত বিরোধী দল তো থাকবে না, তাইলে আপনার কেমন চেহারা দেখবো? আমি এটা এমনিই করলাম, মানে একটা শক্ত বিরোধী দল দরকার। সেই শক্ত বিরোধী দলটার প্রতি কিন্তু তাদের কোনো গুরুত্ব নাই, ইনফ্যাক্ট সেই লক্ষ্যেও কাজ করা দরকার, কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের। এইবার আসেন এই সরকারকে কিন্তু এমন কেউ নাই সহযোগিতা করে নাই, দল মত নির্বিশেষে, নাকি একেবারে বলে চাষা পোষা ছাত্র সমাজ সবাই বসাইছে তাকে ক্ষমতায়। যদিও উনি বলেন ইউনূস সাহেব যে আমাকে ছাত্ররা নিয়োগ করছে, এটা হয়তো ইমোশনালি বলেন, ওই মুহূর্তে বলছেন, বাট আলটিমেটলি সবাই বসাইছে। যদি বসাই থাকে তাহলে কিন্তু সবাই তাকে সহযোগিতা করতেছে। তো সবাই যাকে সহযোগিতা, এই যারা তাকে সহযোগিতা করতেছে তারা কিন্তু বিগত 10-12 বছর পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না? সব দল, বিএনপি বলেন জামাত বলেন, সব দলই কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল বিরোধিতা করা সত্ত্বেও। আর এখন সবাই একে সহযোগিতা করতেছে, তাতে 10 মাস শেষে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? এই যে রেগুলার সরকারের কথা বলছেন যে উনি রেগুলার মতো চলেন, ইউনূস সরকার যে মাঠে আসার পর 200-250 দাবি নিয়ে আসে মাঠে, এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের। সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই এরা আন্দোলনে যায় না, এটা অবশ্যই দুদু ভাই একমত হবেন, সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন। আচ্ছা, চাকরিজীবী হোক আর যেই হোক, কিন্তু দুদু ভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আর যেই দাবি দেওয়াগুলো নিয়ে আসতেছে যে 5ই আগস্টের পরে তৈরি হয় নাই, এগুলো তার আগে তৈরি হওয়া। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা তোমরা যে দাবি দেওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও। উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, ঝামেলায় ফালায়ও না, উনি নির্বাচন দিয়ে চলে যাক। কেউ কিন্তু বলেননি। তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান? এই লোকগুলো তো রাজনৈতিক দলের। দ্বিতীয় কথা, এটা আমি আরেকবার বলে গেছিলাম যে নতুন একটা আইন করছে, সবাই স্যাটায়ার করে, ইভেন আমি টকশোতেও দেখি যখন স্যাটায়ার করে। আরে ভাই, অধ্যাদেশ জারি যখন 111-এর সময় বহু অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আইন করছে ঘাড় ঘুরে এইটা হবে, উস্কানি দিলে তোমার চাকরি যাবে, ডিমোশন হবে। সমস্যাটা কোথায়? এই কথা সেদিনও বলে গেছি, আজকেও বলতেছি। সেটা কি যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয়, সৌদি লোকের কি হাত নাই? হাত আছে তো। আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে, মানুষ সৌদি লোকের চোখ নাই। শুধু আইনে কিছু আসে যায় না। আপনি আইন মানবেন, সমস্যা হবে না। 1, 2, আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তো উনি কালকে যদি ক্ষমতায় যায়, উনি মাস্টার, আর আমি যে চাকরি করি সার্ভেন্ট। রাষ্ট্রীয় লেভেলের সম্পর্ক হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন, যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য। আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনারা কথা না বলেন, ওনারা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন, নাকি বানাবেন না? অফকোর্স বানাবেন। সো ইউ পে রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ, কারণ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট।
আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন কেন? আপনি এখন আর পুলিশের এসপি হবেন না, আপনি ক্ষমতায় গেলে আপনি সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন, আপনি তখন আইন প্রণয়ন করবেন। আমরা হয়তো টকশো করবো, টকশো করলে তখন কিন্তু দুদু ভাই যে একটা আইনের প্রস্তাব দেন, আমরা কিন্তু বলবো দুদু ভাই আইন করছে, এমপি, আপনাকে আইন মানতে হবে। সুতরাং এই জায়গাটা আমাদের এত বিশৃঙ্খল করলে যেটা হবে, তারিকটা চাচ্ছে কেন সেই জায়গাটায় আসতেছি। তারিকটা চাচ্ছে যে ইউনূস সাহেব অল থ্রু তার কথার বরখেলাপ করেননি। উনি বলছেন দল নিষিদ্ধ করবেন না, করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ করছেন। কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ এক নয়। এবং উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই জায়গায় আছেন। এখন তারিখটা চাচ্ছেন কেন? ওনাদের বিশ্বাস আছে যে ইউনূস সাহেব যদি একটা ডেট দেয়, ডেট দিতে একটা ডেট পাইলে দুইটা রেজাল্ট। নাম্বার ওয়ান, ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে, এই নিশ্চয়তাটা ওনারা চাচ্ছেন। আর ডেট না দেওয়ার মানে ইউনূস সাহেব প্রকাশ করে বুঝাইতে চাচ্ছেন জাতিকে, আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই, পরিস্থিতি আমার পক্ষে না থাকে, আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি। তবে চলে যাবে এটা শিওর, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন। এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা, ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে। কোনো কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন, কারণ ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, আমি এই জিনিস করতে চাইছিলাম, যদি না পারি আমি চলে যাব, চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন হইলেই যদি পাশ করে, আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আমি আশা করি মিনিমাম 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে। সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো, কিভাবে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নিবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব। আর সেটার জন্য 3টা স্টেক হোল্ডার খুব মারাত্মক। 1, বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার। 2, এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর, রেজিমেন্টেড ফোর্স, তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 3, ইউনূস সাহেব, ও ছাত্র বাদ দেন, ওইগুলা কোনো অস্তিত্ব নাই। এই 3টা স্টেক হোল্ডারের একটা সমন্বয় সমঝোতা হতে হবে, যদি না হয় নির্বাচন অনিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি শামসুজ্জামান দুদু আপনার কাছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান করছে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে তারুণ্যের সমাবেশে হচ্ছে তারেক রহমান উনি কঠোর একটি বার্তা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, অনেকটা কঠোরভাবে উনি বলেছেন। এই বিষয়টি যদি একটু বলতেন। তার আগে একটা ছোট কথা বলি, আমরা কিন্তু এই সরকারকে সমর্থন এখনো দিয়ে যাচ্ছে, প্রত্যাহার করি নাই। এখনো পর্যন্ত কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে এই সরকারের আমরা সমর্থন করে যাচ্ছে। আমরা সমর্থন প্রত্যাহার তখনই করব যখন এই সরকারকে আমরা গণবিরোধী হিসাবে, সংবিধান বিরোধী হিসাবে এবং দেশ বিরোধী হিসাবে চিহ্নিত করব। এখনো পর্যন্ত এই সরকারকে আমরা বিরোধিতা করি। এই সরকারের কোনো কমিটমেন্ট নাই, মানে যেটা আলোচনা পেতে রাজ্যকে ভাই বললেন, তা আমার কাছে মনে হয়েছে এর কমিটমেন্ট আছে। কারণ স্বৈরতন্ত্রের পতনের পরে তাকে মুখে বলতে হবে না, তাকে আনাই হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য, স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার জন্য না। এখন যদি সেই কাজটি তার চাল চলন সিদ্ধান্ত ভূমিকার জন্য প্রমাণিত হয়, তখন সেটা তখনকার বিষয়। আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে, যেটা আপনি 53-54 বছর ইতিহাস দেখেন, সেখানে আপনি গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন, যত বড় ব্যক্তি হন না কেন, গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আলটিমেট তার পরাজয় অবধারিত। শেখ মুজিবকে আপনি ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। আপনি 71-এর মুক্তিযুদ্ধ 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিবই ছিলেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তিনি জীবনে অনেকবার জেল খেটেছেন, কিন্তু ওই সময় তিনি গ্রেপ্তার বরণ করাটা মানুষ ভালোভাবে নেয় নাই। এবং মুক্তিযুদ্ধ উনি শুনেছেন একেবারে গল্প শোনার মতো। আর 72 পরবর্তীতে ক্ষমতা গ্রহণের পর তার জন্য ভালো কিছু বই না, কারণ তিনি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করেছেন। তিনি এই রক্ষী বাহিনী তৈরি করা,
সর্বশেষ চতুর্থ সংশোধনী, বাকশাল তৈরি করা, সকল দল নিষিদ্ধ করা, সকল সংবাদপত্র 4টি বাদে নিষিদ্ধ করে দেওয়া, এগুলো কোনোটাই তার পক্ষে যায়নি। সেই বিবেচনায় এখন যদি গণতন্ত্রের বিপক্ষে বর্তমান সরকার থাকে, আমরা যেটাকে মনে করছি নির্বাচন যদি না আসে এবং একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা ডিসেম্বরের কথা বলেছে, তার মানে এই নয় যে আগামী 3 মাসের মধ্যে হতে পারবে না, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা করা সম্ভব। সেই জন্যে একটা টাইম ফ্রেম আমরা তুলনামূলক উল্লেখ করেছি, 3 তারিখ উল্লেখ করিনি, কিন্তু আমরা উল্লেখ করেছি এই সময়ের মধ্যে। শুধু আমরা না, অধিকাংশ রাজনৈতিক দল, 2-1টি বাদে। কেন বলছি? ইতিমধ্যে 52টি দলের প্রসঙ্গ এসছে, আর যাদের নিবন্ধন নাই কিন্তু সরকারের সঙ্গে ঘেঁষাঘেঁষি আছে, তাদের কথা আমি এখানে উল্লেখ করতে চাই না। তারা মানে নির্বাচনে গেলে, মানে যেটা উনি বললেন যে বিরোধী দল তৈরি করা, সরকার যেমন গঠনের বিএনপির একটা ভূমিকা থাকবে, হ্যাঁ, বিএনপির গণতন্ত্র রক্ষা করার জন্য বিরোধী দলের প্রতি নজর রাখতে হবে। এটা আমি আজকে এই কারণে বলছি যে আমাদের যাদের প্রতি সফট কর্নার থাকবে, যেমন জামাতের ধিকৃত শক্তিও সফট কর্নার থাকার কারণে তারা কিন্তু পার্লামেন্টে এসছে, সরকারও আসছে। এখন তাদের অবস্থা কি দাঁড়াবে তারা নিজেরাও জানে। সেই জন্য আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার কাছে মনে হয় সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তত দেশের জন্য, সরকারের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। আমি যেতে যাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে সংক্ষিপ্ত আকারে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে সরকার বলছেন ছোট সংস্কার, বড় সংস্কার, মাঝারি সংস্কার, এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনা করবেন। তারেক জিয়া সাহেবের রেফারেন্স উনি কিন্তু বলছেন কথিত, বলছে না কথিত সংস্কার। এখন বিষয়টা হচ্ছে যে দেশটা এখন যে জায়গায় যাচ্ছে আমার কাছে খুব কঠিন। আমি তো সংস্কার নিয়ে বললামই, যদি আপনার দলীয় গঠনতন্ত্র ঠিক করে ফেলেন, কোনো দলে গণতন্ত্র নাই, যেহেতু আপনার দলে গণতন্ত্র নাই তাই সংবিধানে ঠিক করতে হচ্ছে। আর দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা গঠনতন্ত্রে থাকতো তাহলে এত কিছু লাগতো না, যেটাকে আমি বলছি একটু আগে যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী, 2 টার্মের বেশি প্রধান, এইগুলি থাকতে পারবে না। যদি করে নেয় কোনো সমস্যা হয় না। এখন যেহেতু এটা করে নাই, কাজে রাষ্ট্রের দিকে তাকায় থাকতেছে। এখন ইউনূস সাহেব, একটু আগেও বলছি যে উনি ওনার মেয়াদ কতক্ষণ এটা কেউ নির্ধারণ করে দেয় নাই। সুতরাং উনি যদি মনে করেন যে উনি বলছেন যদি অল্প সংস্কার রাজি হয়, এই রাজি হওয়াটা কি? রাজি হওয়াটা তো টেবিলে সব পলিটিক্যাল পার্টির, এতে আমি অন্তত এই মুহূর্তে 3টে স্টেক হোল্ডার যদি রাজনৈতিক ভাবে আসেন, ওনার দলে যদি আরো 20টা দল যোগ দেয়, ওই 20টা দল হবে 40 জন লোক, সভাপতি, সেক্রেটারি, তাই না? এর বাইরে কোনো লোক নেই। ওনার দলে যোগ দিবে, খালি সংখ্যা কইতে পারবেন। আবার এদিকে জামাত ধরেন, আবার বা সিপিবি যারা ওই যে মানে ইউনূস সাহেবের ঘেঁষা একটু আছে, সেক্ষেত্রে এদের কিছু লোক থাকলেও তারপরে যারা যোগ দিবে ব্যক্তি সর্বস্ব। কাজে এইগুলা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এইখানে যে উনি যদি নির্বাচন 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর চায়, তাহলে ওনাকে সেপ্টেম্বরে কঠিন আন্দোলনে যাইতে হবে তফসিলের জন্য। ঠিক তখন যদি যারা আবার বলতেছে সংস্কার আগে, বিচার আগে, তারপরে নির্বাচন, তারা যদি মাঠে এসে বলে ওগুলো হয় নাই, সুতরাং আগে ওই সংস্কার বিচার করতে হবে, একদম মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডাররা। সবশেষে এটা রিপিট করছে আবারও 3টে স্টেক হোল্ডার। আবু হেনা রাজ্জাককে ধন্যবাদ জানাচ্ছি। আর একবার শামসুজ্জামান দুদু আপনাকেও। সুপ্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল। দেখাবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।